প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি নবম শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের লেনদেন সম্পর্কে আবার আলোচনা করব। গত ক্লাসে লেনদেন সম্পর্কে আলোচনা করেছি, যেটা সনাতন পদ্ধতিতে। আজকে আমি আধুনিক পদ্ধতিতে ঘটনাগুলোকে লেনদেন বলা যায় কিনা তার কারণ সহ ব্যাখ্যা করব। আমরা যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ, একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ, দায়ের পরিমাণ এবং মালিকানা সত্ত্বের পরিমাণ সমান হবে। আর এই সমতা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় হিসাব সমীকরণ। আজকে আমি হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করব। হিসাব সমীকরণ হচ্ছে A = L + E। এ হচ্ছে অ্যাসেটস বা মোট সম্পদ, L হচ্ছে লায়াবিলিটিস বা দায়সমূহ, ই হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের মোট সম্পদকে দুইটা অংশে বিভক্ত করা হয়, অর্থাৎ মোট সম্পদ দুইটা পক্ষে দাবি করবে। একটা হচ্ছে মালিক, যেটা হচ্ছে ওনার্স ইকুইটি, মালিক। অপরদিকে হচ্ছে কারবারের কাছে যারা টাকা পাবে, তৃতীয় পক্ষ। অর্থাৎ মোট সম্পদকে দুইটা পক্ষ দাবি করবে, একটা মালিক নিজে, অপরটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে বা যে কোনো সময় ব্যবসায়ের কাছে যারা টাকা পাবে, এই তারাই প্রতিষ্ঠানের টোটাল সম্পদের উপরে দাবি করতে পারবে। সম্পদ বলতে আমরা বুঝি অর্থনৈতিকভাবে যে অর্থনৈতিক পরিসম্পদ যা মুনাফা অর্জনে সহায়তা করে, যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে সম্পদ। আর দায় হচ্ছে প্রতিষ্ঠানের দেনা, যা একটা নির্দিষ্ট সময় পর তাকে পরিশোধ করতে হবে। আর ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব, মানে মালিকের পাওনা। অর্থাৎ কারবারের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দেনা বাদ দেওয়ার পর যেটা থাকে এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব বা মালিকের পাওনা। তাহলে হিসাব সমীকরণ বাংলায় যদি আমরা লিখি, মোট সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব। দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে বাংলা। মোট সম্পদ ইকুয়াল দায় যোগ মালিকানা সত্ত্ব। দায় হচ্ছে তৃতীয় পক্ষ, যেটা কারবারের কাছে যারা টাকা পাবে। আর মালিকানা সত্ত্ব অর্থ হচ্ছে মালিক নিজে। এই হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে তিনটা, A = L + E। তারপরে দেখো মালিকের পাওনা, যেটা বলে মালিকানা সত্ত্ব। মালিক কেন পাওনা ব্যবসায়? মালিক ব্যবসায় প্রথম মূলধন আনয়ন করে। তাহলে মূলধন যখন মালিক কারবারে দেয় তাহলে ওই প্রতিষ্ঠান সচল হয়।
কারবার প্রতিষ্ঠান শুরু হয়। এখন কারবার প্রতিষ্ঠান যখন শুরু হয় তখন কারবারের যদি মূলধনটা মালিকের, আবার কারবারে যদি ইনকাম হয়, আয় হয়, তাহলে মালিক পাবে। তাহলে যোগ আয়, আয়গুলো মালিক পাবে। আবার কারবারে ব্যয় সংগঠিত হয়, ব্যয়গুলো মালিককে বহন করতে হবে। আবার মালিক যদি কোনো কিছু কারবার থেকে তুলে নেয়, যেটাকে বলে উত্তোলন, তাহলে এই উত্তোলন মালিকের পাওনা থেকে কমে যাবে। অর্থাৎ E equal to owners equity equal to C plus R minus EX minus D। মানে C হচ্ছে ক্যাপিটাল, যেটাকে বলা হয় মূলধন বা পুঁজি। তাহলে মালিক কি দিল? মালিক কারবারে পুঁজি দিল, মূলধন দিল। এরপরে আর দ্বারা আমরা বুঝি রেভিনিউ। রেভিনিউ দ্বারা আমরা বুঝি আয়। তাহলে কারবারে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, বাড়বে। এরপরে হচ্ছে ইএক্স হচ্ছে এক্সপেন্স মানে ব্যয়। আর ডি হচ্ছে ড্রয়িংস মানে উত্তোলন। তাহলে দেখো মালিক কিভাবে কারবারে টাকা পাবে, মালিকের পাওনা কিভাবে সৃষ্টি হয়। দেখো মালিক কারবারে কি দেয়? মূলধন, পুঁজি দিছে। পুঁজি দেওয়ার ফলে কারবার শুরু। এরপরে ওই কারবার প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু হয় তখন কারবারে নিশ্চয়ই ইনকাম হয়, কারণ আমরা জানি প্রতিটি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কারণ মুনাফা অর্জনের বশবর্তী হয়ে মানুষ ব্যবসায় রত হয়। তাহলে কারবারে আয় হলে মালিকের পাওনা বাড়বে। মালিক মূলধন দিলে বাড়বে, আয় হলে বাড়বে। এক্সপেন্স ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। আবার মালিক যদি কারবার থেকে নিতে পারে, বছরের যে কোনো সময় মালিক কারবার থেকে টাকাও নিতে পারে, পণ্য উত্তোলন করতে পারে, ওই উত্তোলন মালিকের পাওনা কমাবে। অর্থাৎ ড্রয়িংস দ্বারা মালিকের পাওনা হ্রাস পাবে। তাহলে এখানে দেখো আমরা একটু আগে লিখেছিলাম হিসাব সমীকরণ ইকুয়াল টু L প্লাস E। হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে তিনটা। এখন কে আমরা ভেঙে এইটা করেছি। দেখো এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা যদি এটাকে বলা হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এখন আমরা যদি হিসাব সমীকরণের বর্ধিত রূপটা লিখি তাহলে এভাবে লিখতে পারি A equal to L plus E। এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি C plus R minus EX minus D। এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে A equal to L plus E এর পরিবর্তে আমরা লিখছি C plus R minus EX minus D। তাহলে হিসাব সমীকরণের মূল উপাদান কিন্তু তিনটা, এই তিনটা। আর হিসাব মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে চারটা আর হিসাব সমীকরণের উপাদান হচ্ছে তিনটা। তাহলে এখন আমরা অঙ্কতে যাই। দেখো কোনগুলো লেনদেন আমরা এখন সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। আমি আবার বলি, কারবারে হিসাব সমীকরণ হচ্ছে এটা A equal to L plus E। মালিকানা সত্ত্ব কখন বৃদ্ধি পায়?
যখন মালিক মূলধন দেয় মালিকানা সত্ত্ব বাড়বে, আর যখন কারবারে আয় হয় মালিকানা সত্ত্ব বাড়বে, যখন কারবারে ব্যয় হয় মালিকানা সত্ত্ব কমবে, যখন কারবারে মালিক উত্তোলন করে কারবার হতে তখন মালিকানা সত্ত্ব কমবে। অর্থাৎ আমরা A equal to L plus C plus R minus EX minus D, আমরা মূল উপাদান এটা, এগুলো আমরা এখন বিচার বিশ্লেষণ করব। তার আগে একটি প্রশ্ন লেখো। জনাব কামালের ব্যবসায়ে নিম্নোক্ত ঘটনাসমূহ সংঘটিত হয়। মার্চ 1 তিনি নগদ ৭৫,০০০ টাকা কারবারে আনায়ন করেন। মার্চ 3 নগদে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। মার্চ 8 নগদে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা। মার্চ 10 মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে একটি মোটর সাইকেল ক্রয়, একটি মোটর সাইকেল ক্রয় ৭০,০০০ টাকা। উপযুক্ত ঘটনাগুলোকে কারবারি লেনদেন বলা যায় কিনা তা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো। এখানে দেখো, আমরা জনাব কামালের ব্যবসায় কিছু লেনদেন ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাগুলো আমরা এখন সমীকরণ পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করব। তোমরা জানো গত ক্লাসে আমি বলেছিলাম প্রত্যেকটা লেনদেন দুইটা পক্ষকে প্রভাবিত করবে। এক পক্ষ গ্রহণ করবে, আরেক পক্ষ প্রদান করবে। গ্রহণ এবং প্রদান ব্যতীত কোনো লেনদেন হবে না। এখন ওই লেনদেন হইতে হবে অর্থের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এমন কোন ঘটনাগুলোকে লেনদেন বলা যাবে। আর ওই লেনদেন এখন হিসাব সমীকরণকে দুটি পক্ষ দ্বারা প্রভাবিত করবে। আমরা এখন এটা করব। এই পদ্ধতিতে দেখো, ঘটনাগুলোকে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা।
লিখবো তারিখ লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা। আর সমীকরণটা হচ্ছে a equal to l plus e, আর e এর পরিবর্তে e মানে মালিকানা সত্ত্ব আমরা লিখবো, এটার সূত্রটা হচ্ছে c plus r minus ex minus d। আমরা মূল উপাদান কিন্তু এটা দিয়ে আমরা এখন আলোচনা করব। 2018 মার্চ 1 দেখো, তিনি নগদ ৭৫,০০০ টাকা কারবারে আনয়ন করেন। তিনি কে? কামাল। তাহলে কামাল তার দোকানে, তার ব্যবসায়ে, তার কারবারে ৭৫,০০০ টাকা মূলধন স্বরূপ আনয়ন করছে, অর্থাৎ মূলধন দিছে। তাহলে এখানে কি করছে? এখানে দুইটা পক্ষের পরিবর্তন ঘটছে। একটা হচ্ছে মালিক কি দিছে, মালিক কারবারে যা দেয় তাকে বলা হয়, আমরা বুঝি, মূলধন। তাহলে মালিক মূলধন দিছে। কত টাকা দিছে? ৭৫,০০০ টাকা দিছে। কি দিছে? নগদ টাকা দিছে। তাহলে মালিক একদিকে নগদ টাকা দিছে, অপর দিকে কারবারে মালিকের পাওনা মূলধন ৭৫,০০০ টাকা। তাহলে এখানে দুইটা পক্ষের পরিবর্তন ঘটছে। আমরা লিখব এটা লেনদেন। এতে কারবারে নগদ অর্থ কি হয়েছে? নগদ অর্থ কারবারে বাড়ছে। তাহলে নগদ অর্থ বৃদ্ধি পাইছে। নগদ অর্থ হচ্ছে কারবারের অ্যাসেট, যেটাকে বলা হয় সম্পদ। তাহলে নগদ অর্থ বাড়ছে, অর্থাৎ কি বাড়ছে? সমীকরণে গেলে এ বৃদ্ধি পায়, মানে সম্পদ বৃদ্ধি পায়। একটা পক্ষ। আরেকটা পক্ষ কি? এবং মালিক কি দিছে? মালিক কারবারে কি দেয়? পুঁজি, মূলধন। তাহলে মূলধনটা কি? ইংরেজিতে বলে সি, ক্যাপিটাল। ক্যাপিটাল দিছে, ক্যাপিটাল বাড়ছে, মূলধন বাড়ছে। তাহলে মূলধন বাড়লে মূলধনটা কোথায় আছে? এইটার মধ্যে, মালিকানা সত্ত্বে। তাহলে মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে আমরা লিখব এবং মূলধন ব্র্যাকেটে লিখব ই বৃদ্ধি পায়। সুতরাং এটি লেনদেন। সুতরাং এটি লেনদেন। এই হচ্ছে হিসাব সমীকরণের সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলো ব্যাখ্যা। এখানে আমি আবার বলি, প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণের দুইটাকে প্রভাবিত করে, দুইটি পক্ষকে প্রভাবিত করবে। এখানে দেখো, আমরা জানি মালিক কারবারে যা দেয় তাকে মূলধন হিসাবে বলা হয়। তাহলে তিনি নগদ ৭৫,০০০ টাকা, তিনি কে? জনাব কামাল। কামালের নগদ কত টাকা কারবারে দিছে? ৭৫,০০০ টাকা দিছে। অর্থাৎ কারবারে নগদ টাকা আসছে ৭৫,০০০ টাকা। তাহলে নগদ টাকা হচ্ছে কারবারে অ্যাসেট, সম্পদ। তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখছি কারবারের নগদ অর্থ বৃদ্ধি পায়। তাহলে নগদ অর্থ হচ্ছে অ্যাসেট। আমরা এখানে সমীকরণের চিহ্নটা লাগাই দিছি, অ্যাসেট এ বৃদ্ধি পায়। এবং মালিক এটা কি হিসাবে দিছে? মালিক কারবারে এটা দিছে পুঁজি হিসাবে, মূলধন হিসাবে। তাহলে মূলধনটাও বৃদ্ধি পায়। তাহলে এবং মূলধন দেখো, মূলধন বৃদ্ধি পায়। মূলধন কি পায়? মূলধন বৃদ্ধি পায়। তাহলে মূলধন ইংরেজিতে বলে ক্যাপিটাল। একটু আগে আমি লেখাইছি, মূলধনকে ইংরেজিতে কি বলে? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, ই বাড়বে। সেই জন্য আমরা লিখছি ব্র্যাকেটে ই বৃদ্ধি পায়। সুতরাং এটি লেনদেন। এবার আসি আমরা ৩ তারিখ। ৩ তারিখ নগদে পণ্য ক্রয়। নগদ টাকায় পণ্য ক্রয় করছে, মাল কিনছে। তাহলে কারবার
নগদ অর্থে এই পণ্য ক্রয় করা হয়েছে, অর্থাৎ এটার দ্বারা আমরা বুঝি পণ্য ক্রয় দ্বারা কারবারে ব্যয় হয়েছে, ব্যয় সংগঠিত হয়। তাহলে ব্যয় বাড়ছে না কমছে? পণ্য ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে। পণ্য ক্রয় দ্বারা কি বাড়ছে? পণ্য ক্রয় দ্বারা কারবারে ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি পাইছে। এবং কি দিয়ে কিনছে? কারবারে নগদ টাকা দিয়ে পণ্যটা কিনছে। তাহলে নগদ টাকার পরিমাণ হ্রাস পাইছে, কমে গেছে। মনে করো আমি এই কলমটা কিনছি, তাহলে এই কলমটা কি দিয়ে কিনছি? এই কলমটা আমি নগদ টাকা দিয়ে কিনছি, তাহলে আমার থেকে নগদ টাকা চলে গেছে। আর এই পণ্যটা কি? এটা কারবারে কি? ব্যয়। এটাকে আমরা কারবারে ব্যয় হিসেবে পরিগণিত করব। ক্রয়টা হচ্ছে কারবারে ব্যয়, তাহলে ব্যয় আমার বেড়ে গেছে আর নগদ অর্থ কমে গেছে, সুতরাং এটি লেনদেন। তাহলে আমরা এটা লিখবো এখানে লেনদেন। এক্ষেত্রে কারবারে পণ্য ক্রয় বাবদ কি বাড়ছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে। এখন ব্যয় যদি বাড়ে, এটাকে ব্যয় বলে। এক্সপেন্সকে কি বলে? ব্যয়। ব্যয় যদি বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? ই বাড়বে না কমবে? ই কমবে। তুমি দেখো ইএক্স আগে দিয়ে মাইনাস আছে, অর্থাৎ মালিকের পাওনার থেকে এটা কমে যাবে, হ্রাস পাবে। তাহলে আমরা লিখবো, আমরা তো আর এটা লিখবো না, আমরা লিখবো এখন এইটা, কারণ এটাকে প্রভাবিত করছে। তাহলে এই ব্যয়ের ফলে কি প্রভাবিত হবে? ই। ই কি বাড়বে না কমবে? ব্যয় বৃদ্ধি পাইছে, কিন্তু ই হ্রাস পাবে। এখানে আমরা লিখবো পণ্য ক্রয় বাবদ ব্যয়, অর্থাৎ ই হ্রাস পায়। ই হ্রাস পায় এবং মালটা যে কিনছে, পণ্যটা যে কিনছে, কি দিয়ে কিনছে? নগদ অর্থ দিয়ে কিনছে। তাহলে নগদ অর্থ কারবারে বাড়বে না কমবে? নগদ অর্থ কমবে। তাহলে আমরা লিখব এবং নগদ অর্থ হ্রাস পায়। নগদ অর্থ হ্রাস পায়। নগদ অর্থকে কি বলে? নগদ অর্থ হচ্ছে কারবারের সম্পদ, অ্যাসেট। তাহলে এটা কমছে, এ কমছে, তাহলে আমরা লিখবো এ হ্রাস পায়। নগদ অর্থ ব্র্যাকেটে লিখবো এ হ্রাস পায়। তাহলে সুতরাং এটি লেনদেন। তাহলে এটা কি হলো? এটা লেনদেন হলো। কারণ পণ্য ক্রয় বা মাল ক্রয়, পণ্য ক্রয় মাল ক্রয় একই কথা। পণ্য ক্রয় করলে কারবারে ব্যয় হয়, এটা সবসময় মনে রাখবা যে পণ্য ক্রয় দ্বারা কারবারে কি বোঝায়? ব্যয় বোঝায়। তাহলে পণ্য ক্রয় দ্বারা কারবারে ব্যয় হয়। ব্যয় যদি বাড়ে, মালিকানা সত্ত্ব কমবে, আর ব্যয় যদি কমে, মালিকানা সত্ত্ব বাড়বে। এটা মনে রাখবো সব সময়। মনে করো যে মালিক কারবারে 1 লক্ষ টাকা দিছে। মালিক কারবারে কত দিছে? মনে করো 1 লক্ষ টাকা দিছে। তাহলে মালিক কারবারে 1 লক্ষ টাকা দিছে, মালিক পাবে কত? 1 লাখ। মূলধন দিছে কত? মালিক 1 লাখ। কারবারে লাভ হয়েছে, লাভ হলে কি হবে? ধরো লাভ হচ্ছে 50,000, তাহলে মালিক কত পাবে এখন? 1,50,000 টাকা। কিন্তু কারবারে ব্যয় হয়েছে 30,000, তাহলে মালিক কত পাবে? এখন মালিক পাবে আর 1,20,000। তাহলে কেন 1,20,000 হয়েছে? এতক্ষণ বললো মালিকে 1,50,000 পাবে, এখন বলতেছে মালিক 1,20,000 টাকা পাবে। কেন পাবে? কারণ ওই যে কারবারে ব্যয় হয়েছে 30,000, এটা মাইনাস হয়েছে। মাইনাস হওয়াতে মালিক এখন কত পাবে? 1,20,000। তাহলে ব্যয় হওয়াতে মালিকের পাওনাটা এখন কি হয়েছে? কমে গেছে। সেই জন্য এই যে ব্যয়, পণ্য ক্রয় বাবদ ব্যয় মানে মালিকের পাওনা ই হ্রাস পাবে এবং নগদ অর্থ কারবারে এ হ্রাস পাবে। সুতরাং এটি লেনদেন হবে। এরপরে আসো 8 তারিখ। 8 তারিখ নগদে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় দ্বারা আমরা কারবারে আয় বুঝি।
এটা সবসময় মনে রাখবে, পণ্য ক্রয় মানে এটা পণ্য বিক্রয় মানে এটা হচ্ছে কারবারে আয়। এমন কোনো দোকান নাই যে দোকানে লাভ ছাড়া বিক্রি করে না। বিক্রয় দ্বারা আমরা কারবারে আয় বুঝি। তাহলে এখানে কি হয়েছে দেখো, নগদে পণ্য বিক্রি করছি, মাল বিক্রি করছি 30,000 টাকা। তাহলে মাল বিক্রি করাতে কি আসছে? নগদ অর্থ আসছে। তাহলে নগদ অর্থ বৃদ্ধি পাইছে এবং বিক্রয় বাবদ আয়ও বৃদ্ধি পাইছে, সুতরাং এটি লেনদেন। তাহলে আমরা লিখি লেনদেন। এতে কারবারের নগদ অর্থ এ বৃদ্ধি পায় এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পায়। বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পায়। তাহলে আয় যদি বাড়ে তাহলে ই বাড়বে না কমবে? ই বাড়বে। বিক্রয় বাবদ আয় মানে ই বৃদ্ধি পায়, সুতরাং এটি লেনদেন। তাহলে বুঝছো, এটা পণ্য, নগদে পণ্য বিক্রি করছে, পণ্য বিক্রয় দ্বারা আমরা কারবারে আয় বুঝি। তাহলে পণ্য বিক্রি করছে নগদে, তাহলে নগদে মাল বিক্রি করাতে কারবারে নগদ টাকা আসছে। তো নগদ টাকা আমরা জানি কারবারের সম্পদ। নগদ টাকা আসলে এ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় হচ্ছে কারবারে আয়, আয় হচ্ছে মালিকানা সত্ত্ব। আয় যদি বাড়ে আর দ্বারা আমরা রেভিনিউ বুঝি। আর এর আগে দিয়ে আছে প্লাস, অর্থাৎ ই, এটা বৃদ্ধি পাবে। তাহলে আয় মানে ই বৃদ্ধি পায়, সুতরাং এটি লেনদেন। এরপরে আসি, মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় 70,000 টাকা। এটা লেনদেন কিনা? 10 তারিখ, মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে একটি মোটরসাইকেল কিনছে, এটা লেনদেন নয়। কেন এটা লেনদেন নয়? কারণ মালিকের নিজের টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনছে, এটা কারবারে কিছু হয় না। কারবার থেকে যদি টাকা নিত তাহলে কারবারের টাকা বাড়তো বা কমতো, কিন্তু এখানে মালিকের নিজের টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনা হয়েছে, এটা কারবারের কোনো কিছু হয় নাই, এটা মালিকের ব্যক্তিগত খরচ, সুতরাং এটা লেনদেন নয়। এটা আমরা লিখবো, এতে হিসাব সমীকরণ L+E এর কোন উপাদানের পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। সুতরাং এটি লেনদেন নয়। তাহলে এটার দ্বারা দেখো যে এটা একটা ঘটনা, যে এই ঘটনা কারবারের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, সুতরাং এটা লেনদেন নয়। আর এই বাকি তিনটা কিন্তু কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সুতরাং এই তিনটাকে লেনদেন বলা হয়েছে। তাহলে এইভাবে আমরা হিসাব সমীকরণের সাহায্যে লেনদেনের প্রভাবগুলো দেখালাম। যে আগামী ক্লাসেও তোমাদেরকে এটা নিয়ে আবার আলোচনা করব। তোমরা বাসায় সবাই সিলেবাস মাফিক পড়ালেখা করবে, পাশাপাশি অবজেক্টিভের উপরেও গুরুত্ব তোমরা বেশি দিবে। বাসায় অবজেক্টিভ বেশি বেশি করে করবে। আর এই অঙ্কগুলো তোমরা মেইন বইয়ের মধ্যেও আছে, তোমরা মেইন বই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে চেষ্টা করবে। আর ভালো থাকো সবাই, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। আগামী ক্লাসে লেনদেন সম্পর্কে আবার তোমাদের আরো সুন্দরভাবে উপস্থাপন বা আরো সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করব। এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।